ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আজ অনেক রাতে বাড়ি ফিরেছে অভিক। সমুদ্রের ধারে অনেকক্ষণ বসেছিল। কেমন যেন থম মেরে গেছে সবকিছু। সমুদ্রের শব্দও যেন ওর কান অবধি পৌঁছচ্ছে না। মাথার মধ্যে অনেক কথা ঘোরাফেরা করছে, কিন্তু কোনোটাই ঠিক করে বুঝতে পারছে না অভিক। বেশ কিছু মাস আগে ওর এক বন্ধুর ভীষণ খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল সে। প্রায় একটা গোটা বছর লেগেছিল ওর ঠিক হতে। ডাক্তার বলেছিল যে ওর মাথার মধ্যে অনেক কিছু চলছে, অনেকগুলো ভাবনা সুতোর মতো ঘুরছে, কিন্তু কিছুতেই সেই সব সুতোগুলোকে এক জায়গায় আনতে পারছিল না। মাসের পর মাস কেটে গেছিল। এই নামহীন ব্যাখ্যাহীন ভাবনাগুলো ভেতর থেকে ক্লান্ত করে দিত ওকে। অভিকের এখন ঠিক সেটাই মনে হচ্ছে, যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভীষণ জোরে ধাক্কা লেগেছে ওর। মাথার ভেতর অনেক কিছু হয়ে চলেছে, চিন্তা, কান্না, অসহায়তা, অস্বস্তি। শব্দ খুঁজতে শুরু করলে এই সব কিছুই পাওয়া যাবে ওর মধ্যে, কিন্তু ঠিকানা পাওয়া যাবে না এই সব কিছুর। শেষ 24 ঘন্টায় একসাথে অনেক কিছু ঘটে গেছে। অনেকগুলো ঝড় বয়ে গিয়েছে, এখনো চলছে। ফোনের দিকে তাকালে ওখানে এখনো একটা কলিং কলিং দেখিয়েই যাচ্ছে। মেশিনের মতো কাজ করে চলেছে ওর আঙুলগুলো, কিন্তু কলিং থেকে বারবার কেটে যাচ্ছে ফোনটা। অভিক যেন নিজের অবচেতনই করে চলেছে ফোনটা। বুকের ভেতরে কেমন যেন একটা চাপ অনুভব করছে ও। খুব ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু কান্না নেই এক ফোঁটাও। ফোনটা চার্জ শেষ হয়ে গিয়ে বন্ধ হয়ে গেল। রোহিণী এখনো ফোন ধরেনি। কিভাবে যেন মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গেল। এই সমস্ত আনন্দ, উত্তেজনা, রোহিণীকে এতদিন পর দেখা, উত্তরায় ফিরে যাওয়া, এই সব কিছুই যেন মরীচিকার মতো মনে হচ্ছে এখন অভিকের। তাকে বারবার সে ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার যেন সে দূরে সরে যাচ্ছে, আরো দূরে, আরো আরো দূরে। অভিকের মনের মধ্যে কিছু ঘন্টা আগেই যে ভয়ঙ্কর অস্থিরতা ওকে করে করে খাচ্ছিল, সেসবটুকু এখন আর নেই। ও যেন ভীষণ শান্ত হয়ে গেছে, এতটা শান্ত যে নিজের কথা আর নিজের কানেই যেন শুনতে পাচ্ছে না। বাড়ি ফিরে এসে কিছু না খেয়েই শুয়ে পড়ল অভিক। চুপ করে তাকিয়ে থাকলো ফ্যানটার দিকে। আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। অভিকের চোখের পাতা পড়ছে না। উত্তরায় সেদিন সরস্বতী পুজো, তাছাড়া রোহিণীর সাথে দেখা হয়েছে এতদিন পরে। স্বাভাবিকভাবেই আমাদের নায়ক যার পর নাই আপ্লুত। যেই আসছে জিজ্ঞেস করছে, কেমন আছিস, কবে এলি, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে রোহিণীকে দেখিয়ে একটু আধটু ফিসফিস শুরুও হয়ে গিয়েছে। রোহিণী অবশ্য চরম কনফিডেন্ট, এখানেও তার মাতব্বরি আছে 16 আনা।
তাই এসব কথাবার্তায় কান না দিয়ে সে অন্যান্য কাজে মন দিয়েছে। আর এদিকে আমাদের নায়ক মশাই পাত্তা না পেয়ে হাঁ করে দাঁড়িয়ে আছেন। এই অবধি ঠিকই ছিল, কিন্তু বাদ সাধল একটু পরেই। উত্তরায় ঢুকলেন আর একজন, ঐশ্বর্য সেন। এই জন্যেই আমাদের প্রেমগুলো বড্ড গোলমেলে, বুঝলেন তো? যতদিন এই হানিমুন চলে সব কিছু সুন্দর লাগে, কবিতা, গান, এস্থেটিক্স এইসবেই সময় যায়। কিন্তু তার ঠিক পরেই কেমন যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই কথাই চলে যে কিভাবে এদের কাটিয়ে দেওয়া যায়। আরে শেষ কয়েক বছরে কখনো ঐশ্বর্য সরস্বতী পুজোর সময় উত্তরায় আসেনি, আর ঠিক এবছরই আসতে হলো। আর এই প্রেমের সম্পর্কে না ভরসা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। মানে ভালো লাগা, খারাপ লাগা, এই সব কিছুই খুব আপেক্ষিক, কিন্তু ভরসাটা নয়। সেখানে যদি একটু আঁচড় লাগে তখন চারপাশে যেন ঝড় বয়ে যায়। ঐশ্বর্য ঢোকার সঙ্গে সঙ্গেই অভিকের বুকে কেমন যেন একটা ধাক্কা লাগলো। হলে ঐশ্বর্য ঢুকতেই সবার চোখ বারবার অভিক আর ঐশ্বর্যর মধ্যে ঘোরাফেরা করতে থাকলো। রোহিণী অবশ্য পুরো ব্যাপারটা যে খুব ভালো বুঝেছে তা নয়। অভিক কোনোদিনই ওকে খুলে বলেনি ঐশ্বর্যর কথা, খালি এটুকুই বলেছে যে ওরা ভালো বন্ধু ছিল, ব্যাস। সারাটা দিন ঐশ্বর্যকে এড়িয়ে চলল অভিক, সেটাই অবশ্য স্বাভাবিক, আর কি বা বলবে। সন্ধেবেলায় উত্তরায় অনুষ্ঠানে রোহিণী গান গাইবে। দোতলায় বসে আছে অভিক একা। এখানে কেন? একটা চেনা গলা শুনতে পেল অভিক। ঘুরে দেখে ঐশ্বর্য দাঁড়িয়ে আছে। শান্তভাবে উত্তর দিল, এই নিচে বড্ড ভিড়, তাই আর কি। বুঝলাম বলে সামনের বেঞ্চে বসে পড়ল ঐশ্বর্য। বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না কেউ। নিচের হলে তখন সাউন্ড চেক চলছে। অভিক চুপ করে বসে ফোন ঘাঁটতে থাকল। আছিস কেমন? জিজ্ঞেস করল ঐশ্বর্য। বাপরে, আজকাল খোঁজ নিতেও শিখে গেছিস, গম্ভীর মুখে বলল অভিক। অভিকের কথাকে বিশেষ পাত্তা না দিয়ে ঐশ্বর্য বলল, প্রেম করছিস? কেন, তোর আপত্তি আছে? ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলল অভিক, সে থাকলেও খুব একটা যায় আসে না বোধহয়। অভিক ঐশ্বর্যের চোখ থেকে আর চোখ সরাচ্ছে না। কেমন যেন ওর ইচ্ছে করছে না সরাতে। তাকিয়ে আছে ওর দিকে। ভেতরে ভেতরে যে ভীষণ রাগ আর ইগো জন্ম নিয়েছিল, সেটা যেন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। তারপর নিজেই অনেক ভেতর থেকে কোথা থেকে যেন একটা তীব্র যন্ত্রণা অনুভব করল অভিক। এখনো চোখ সরাচ্ছে না ও। দুজন তাকিয়ে আছে দুজনের দিকে, চুপ করে। অভিক ফিরে গেছে সেই দিনটায়, যেদিন ঐশ্বর্যর বাড়িতে দুজনে ভীষণ কাছাকাছি চলে এসেছিল। ছাদের অন্ধকারে দুজনের মধ্যে প্রায় কোনো দূরত্বই আর বেঁচে ছিল না, খালি ছিল একটা অদৃশ্য পাঁচিল আর অনেকখানি ইচ্ছে। কিন্তু সেদিন আর এগোয়নি ওরা। অভিকের মনের ভীষণ গভীরে, যেখানকার কথা অভিক নিজেও জানতে পারেনি কখনো ওর ২৬ বছরের জীবনে, সেখান থেকে একটা অস্পষ্ট স্বর শুনতে পেল সে। হয়তো সেদিন এগোনো উচিত ছিল। অভিকদা! দূর থেকে যেন একটা গলার শব্দ শুনতে পেল অভিক, কিন্তু সেটা অনেক দূরে। ওর মনে হলো ও ভুল শুনছে। ওর মনে তখন সত্যিই চলছে, তবে কি ভুল ছিল সেদিন থেমে যাওয়াটা? সেই ছাদের অন্ধকারে ঐশ্বর্যকে কাছে টেনে নিতে এত ভয় কেন করেছিল ওর? অভিকদা! অভিকদা! আরও যেন জোরে শুনতে পাচ্ছে ডাকটা, কিন্তু তাও যেন শুনতে ইচ্ছে করছে না অভিকের। অস্থির হয়ে উঠছে ওর ভেতরটা, ছটফট করছে ভেতরে। কেন 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 বলল না ঐশ্বর্যকে সেদিন? অভিকদা!
চমকে উঠল অভিক। তাকিয়ে দেখে রোহিণী এসে দাঁড়িয়ে আছে। চাহনিটা কেমন যেন অদ্ভুত লাগলো, কেমন যেন পাথরের মতো তাকিয়ে আছে ও রোহিণীর দিকে। ঘুরে দেখে ঐশ্বর্য আর ওর মধ্যে দূরত্বটা একটু যেন কমে এসেছে। মুহূর্তের মধ্যে ওই সমস্ত ভাবনা যেন একই সঙ্গে আঘাত করল অভিককে। বেশ খানিকক্ষণ কোনো কথা বলতে পারল না ও। রোহিণী আস্তে আস্তে বলল, অনুষ্ঠান শুরু হচ্ছে, নিচে চলে এসো, বলে বেরিয়ে গেল ওখান থেকে। অভিক উঠে রোহিণীর পেছনে যেতে গিয়ে দেখে ওদিকে রাস্তাটা ভীষণ অন্ধকার। রোহিণী, রোহিণী, রোহিণী বলে ডেকেই চলেছে ক্রমাগত, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। অস্থির হয়ে অন্ধকারের মধ্যে ছুটতে থাকে অভিক। রোহিণী, এই রোহিণী, রোহিণী! বিছানায় ধড়মড় করে উঠে বসল অভিক। ঘেমে এনে স্নান করে গেছে ততক্ষণে। বাইরে তখন চেন্নাই শহর ঘুমোচ্ছে। ঘড়িতে দেখল 2টো বাজে। ফোনটা চার্জে বসিয়ে অন করতেই রোহিণীর মেসেজ চেক করল। এখনো একটাও মেসেজের উত্তর দেয়নি রোহিণী। ঐশ্বর্যর কথাটা রোহিণীকে বলে দেওয়া উচিত ছিল। এমনিতেই দুজনকে নিয়ে নানা কথা উত্তরায় হয়েই থাকে। তার উপর ওদের ওইভাবে দেখে রোহিণীর মনে যে কি চলছে ও জানে না। বারবার চোখ যাচ্ছে রোহিণীর শেষ মেসেজটার দিকে। অভিকদা, তোমাকে যখন নিখিলের কথাটা বলি, জানো তো, অনেকটা সাহসের দরকার ছিল। তোমাকে অনেকটা ভরসা করেছিলাম, তাই পেরেছিলাম কথাটা বলতে। বোধহয় ঠিক হয়নি বলাটা, না হলে আজকে এতটা ঠুনকো লাগতো না নিজেকে। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। বারান্দায় এসে বসল অভিক। আজ রাতে আর ঘুম আসবে না।